বাড়িতেই এত সুন্দর বিরিয়ানি হয়ে যাবে, তাও আবার এত কম সময়ের মধ্যে, সত্যিই আমি ভাবতে পারিনি। বেশ কিছুদিন ধরে মেয়ে খুব বায়না করছে যে বাইরের বিরিয়ানি তো খাওয়াই হয়, ঘরের মধ্যে কবে তৈরি করবে বিরিয়ানিটা। ঘরের বিরিয়ানি খেতাম। তো যাই হোক, আমি তো বিরিয়ানি সেভাবে বানাতে পারি না, তো মা বলল চল আমি তো বানাতে পারি, তোকে আজকে এই বিরিয়ানিটা করে খাওয়াচ্ছি। খুব কম সময়ের মধ্যে সামান্য জিনিস দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারবে চটজলদি বাড়িতেই সুন্দর, মানে রেস্টুরেন্টের মতন বিরিয়ানি, চল ঝটপট দেখে নে। আর এভাবে তৈরি করাটাও শিখে নে, যাতে নেক্সট টাইম তুই করে খেতে পারিস বা তোর ভিউয়ার্সদেরকে দেখাতে পারিস। তো সবার প্রথমে যা যা করণীয় সমস্তটাই মা করে নিচ্ছে। এখানে টালুগুলো ভালো করে হলুদ লবণ করে মাখিয়ে নিয়েছে। আর ভালো করে মাংসগুলোকে, বিরিয়ানির পিস মাংসগুলোকে ভালো করে একটুখানি হলুদ লবণ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে। আর ওদিকে কিন্তু চালটাকে আমি কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। মা বলল চালটা ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা ভালো হয়। এবার আলু সিদ্ধ যেহেতু করতে হবে, তার আগে কিন্তু এখন হলুদ লবণ তো সবটাই কিন্তু মা মেখে টেখে কিছুক্ষণ রেখে দিয়ে সেই আলুটাই কিন্তু আবার গরম জলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছিল। তারপরে এদিকে পেঁয়াজগুলোকে ভালো করে জিরি করে কেটে নিয়ে এগুলোকে বসিয়ে দিল ভাজার জন্য। আর আমি প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বভাবে বেশ দেখছিলাম যে কোনটার পরে কোনটা দিলে কীভাবে মা কোন পদ্ধতিতে এই বিরিয়ানিটা করছে। তো মাকে দেখলাম পেঁয়াজের মধ্যে একটুখানি সামান্য হলুদ দিল, বললো কালারটা দেখবি দারুণ আসবে। তো এইভাবে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ দেখলো যে ব্রাউন কালার হয়ে গেল, তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে তুলে নিয়েছে। এবারে কিন্তু আলুগুলোকে ভাজার পালা। এবার আলুগুলোকে ওই সিদ্ধ আলুকে আবার ভেজে নিয়েছে সুন্দর করে। যেই লালচে লালচে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আলুগুলো তুলে নেবে। তবে বিরিয়ানি করতে কিন্তু আমি যতদূর ভেবেছিলাম অনেকটা সময় লাগে আর অনেক জিনিসপত্র এটা ওটা। তবে একবার কোনো জিনিস কিনলে সেটাই কিন্তু থেকে যায়। আর বাড়িতে চটজলদি কিন্তু এরকমভাবে করে নেওয়াই যায়। তারপরে মাংসটাকে ভালো করে, যেই ম্যাগনেট করা ছিল সেই মাংসটাকে আবার ভালো করে একটুখানি এই একই তেলে ভেজে নিয়েছে। মাংসগুলোকে ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিয়েছে। প্রত্যেকটা মাংস কিন্তু ভালো করে উল্টে নিয়েছে এবং পুরো ভাজা হয়ে গেলেই তারপরে মা তোলা হয়ে গেছে। এবার এর পরের প্রসেসটা হচ্ছে ভালো করে একটা গোটা তেজপাতা, একটু শুকনো লঙ্কা, এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে নিয়েছে। তার মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে শুকনো লঙ্কা দুটো, তার মধ্যে একটু রসুন কোয়া, এই সমস্তটা একটা পেস্ট করেছিল। সেই পেস্টটা কিন্তু এই তেলের মধ্যে এবার অ্যাড করে দিয়েছে। এবার কিন্তু এই তেলের মধ্যে ভালো করে সেই মশলাগুলোকে এবার সুন্দর করে ভাজতে থাকবে। মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ পেঁয়াজের গন্ধ যাতে না ছাড়ছে, ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে। এই মশলাটা কিন্তু সুন্দর করেই ভেজে নিতে হবে। এবার মশলাটা যখন ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু সমস্ত মাংসগুলো এর মধ্যে অ্যাড করেছে। মাংসগুলো কিন্তু ভালো করে মশলা এবং মাংসকে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তোমরা চাইলে এটাকে আঁচ কমানো যাবে না, এটা তোমরা চাইলে একটুখানি ঢাকা দিয়ে বারে বারে কষিয়ে নিতে পারো নেড়েচেড়ে। এখানে মা কিন্তু আঁচটা কিন্তু হাই রেখেছিল, কখনোই দেখিনি যে আঁচটা কমাতে। তারপরে কিন্তু ভালো করে যখন কষে গেছে, যখন মাংসের থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে, তারপর কিন্তু এখানে মা দেখলাম যে জল অ্যাড করার জন্য জল রেডি করলো। তোমরা চাইলে এখানে গরম জল অ্যাড করতে পারো বা ঠান্ডা জল অ্যাড করো। এবার এখানে কিন্তু জল অ্যাড করার পরেই কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢাকা দিতে হবে, কতক্ষণ, যতক্ষণ না একটু মাংসগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হচ্ছে। আলুটা কিন্তু এর আগেই সিদ্ধ করা, তাও এর মধ্যে আলুগুলো দিয়ে দিল, দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিল। এবার কিন্তু এটাকে ভালো করে টকবক করে ফুটতে দিতে হবে। আর এদিকে একটা মশলার জন্য তৈরি করেছে, যে বিরিয়ানির যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলো। আর এদিকে মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এদিকে দেখলাম পরিমাণ মতন একটুখানি পাত্রে দুধ নিয়েছে, তার মধ্যে 2 চামচ হচ্ছে গোলাপ জল অ্যাড করেছে, 2 চামচ কেওড়া জল অ্যাড করলো। আর কেশর ছিল, সেই কেশরটা এর মধ্যে দিয়ে আর মিঠে আতর একটুখানি দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিল। তারপরে যেটা করলো, এটাকে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে রেখে এবার কেশরটা এর মধ্যে দিতে হবে, যেটা পরিমাণ মতন। এবার এখানে কেশরটা দুটো দিলে পারে কালারটা ভীষণ ভালো আসবে। তারপরে কিন্তু এদিকে ভাতটা হওয়ার পালা। এখানে গরম জলের মধ্যে গোটা যে সমস্ত মশলাগুলো দিতে হয় সেইগুলো তেজপাতা সহকারে সেই মশলাগুলো দিয়ে ভেজানো যেই চালটা ছিল সেই চালটাকে এর মধ্যে দিয়ে দিয়েছে। এবার টকবক করে এটাকে ফুটতে দিতে হবে।
তার মধ্যে সামান্য লবণ দিতে হবে পরিমাণ মতন। ভালো করে টকবক করে ফোটার পরে যখন দেখবে ভাতের চালগুলো বেশ অর্ধেকটা হয়ে এসছে, পুরোপুরি হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না, ওর জন্য আধা হলে নামিয়ে নিতে হবে। আর এদিকে একটা বড় গামলার মধ্যে কিন্তু একটুখানি ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে মাখানোর পরে উপর দিয়ে যেই ভাতটা হয়ে গেছে সেই বাসমতি ভাতটাকেই কিন্তু এর মধ্যে হালকা করে ছড়িয়ে দিতে হবে। আর এটা কিন্তু খুব সুন্দর এই প্রসেসটা। তারপরে যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিল তার উপর দিয়ে আবার সুন্দর করে ছড়িয়ে দিয়েছে। তার উপরে মাংসগুলো, কষানো মাংস যেটা হয়ে গেছে সেগুলোকে ভালো করে উপর দিয়ে ছড়িয়ে আবার তার উপরে আবার ভাত দিয়েছি। এবার একটার পর একটা প্রসেস থাক থাক করে সমস্তগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়েছি, যাতে সম্পূর্ণভাবে সব কটা জিনিস যখন ভাত দেওয়া হবে ভালোভাবে হয়ে যায়। এখানে কিন্তু বিরিয়ানির মশলাও অ্যাড করা হয়েছে। একটা বিরিয়ানির মশলা উপর দিয়ে, ভাতের উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। মাংস যতটা ছিল সব একবারে দেওয়া হয়নি, অর্ধেক অর্ধেক করে ভাত দিয়ে বেশ অল্টারনেট করে দেওয়া হয়েছে। তারপরে যেই দুধটা করে রেখেছিল সেই দুধটা এর মধ্যে ভালো করে দিয়েই একটা বেশ সুন্দর ঢাকনা দিয়ে, যাতে কোনো রকম খোলা না থাকে, ঢাকনা দিয়ে ওটাকে একটা তাওয়ার উপরে ভাপিয়ে নিতে হবে। তারপরেই রেডি হয়ে গেছে সুন্দর ঝরঝরে বিরিয়ানি। বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল, এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল খেতে, অস্বাভাবিক সুন্দর। আর আমাদের তো মানে মন তো ভরেই গেছে বিরিয়ানি খেয়ে। আর দেখছে মাংসগুলো কি সুন্দর গলেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।